স্বাগত সম্পাদকীয়তে সঙ্গে আছি আমি লোপা আহমেদ। আমাদের আজকের বিষয় হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমার ডান দিকে সবার প্রথমেই আছেন ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সংবাদ সংস্থা আবুল কালাম আজাদ। আমার মাঝে আছেন সম্পাদক সুপ্রিম কোর্ট বার সমিতি ও যুগ্ম মহাসচিব বিএনপি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সবার শেষে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের সবাইকে স্টুডিওতে স্বাগত। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। মূল আলোচনায় যাওয়ার আগে দেখে নিব আজকের শিরোনামগুলো। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। বিএনপি জঙ্গিদের মনোনয়ন দিচ্ছে অভিযোগ আওয়ামী লীগের। শেষ পর্যন্ত লড়াইয়ের প্রত্যয় বিএনপি। বেগম জিয়া সহ দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। 2 বছরের সাজা হলে নির্বাচনে অযোগ্য। হাইকোর্টের এই আদেশ আপিলে বহাল। মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে জানালেন জাতীয় পার্টির মহাসচিব। এবং সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে না জানালো ইইউ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশাবাদ। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ যুক্তরাষ্ট্রের। আমাদের দ্বিতীয় শিরোনামটা নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা, যেখানে বলা হয়েছে ফৌজদারি মামলায় 2 বছরের কারাদণ্ড হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের এই আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ এবং এই আদেশের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী বলেছেন দণ্ডিতদের ক্ষেত্রে এই রায়ের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাটর্নি জেনারেলও একই মত দিয়েছেন। এবং আজকের এই রায়ের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই এই রায় দেয়া হচ্ছে। আমি আলোচনা শুরু করব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে দিয়ে। এই যে ফখরুল সাহেব বললেন যে তাকে বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই এই রায়, এটা কি কোনোভাবে আদালতকে অভিযুক্ত করা হচ্ছে কিনা? উনি সম্ভবত সরকারকে অভিযুক্ত করতে যাচ্ছেন বা দুদককে। কেন বেগম খালেদার বিরুদ্ধে যে 2টা মামলা সাজা হয়েছে, দেওয়া হয়েছে, 2টা মামলায় হয় না আইন অনুযায়ী, সেটি বুঝেছেন। সরকার দুদককে ব্যবহার করে মামলা মনে করেছে। এবং ধরেন আইন অনুযায়ী দুদক হলে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দুর্নীতি দমন কমিশন, তাদের নিজস্ব প্রসিকিউশন থাকার কথা, পিপি থাকার কথা। সেখানে কিন্তু অ্যাটর্নি জেনারেল উনি কেন দাঁড়ান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সবসময় কিন্তু অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছেন। এটা সরকার যে সম্পৃক্ত এটাই প্রমাণিত হয় অ্যাটর্নি জেনারেলের বক্তব্য। আর নির্বাচন দেখেন সব কিছুই নির্বাচনের বছর হচ্ছে, মামলার ট্রায়ালও শেষ হলো নির্বাচনের বছর, এসব রায়টাও নির্বাচনের বছর হলো। এই জন্য টোটাল টার্গেট ছিল বেগম খালেদা জিয়া, এটা প্রমাণিত হয় এই বছরে কিন্তু সব ঘটনা, কারণ নির্বাচন হচ্ছে এই বছর। এখন যেটা অ্যাটর্নি জেনারেল যেটা বলছেন আমি একটু ডিফার করি ওনার সাথে। আমরা যেটা আর্টিকেল 66 দ্য কনস্টিটিউশনে বলছে সংসদস্য হইবার বা থাকিবার যোগ্যতা, অর্থাৎ হলো আপনি সংসদ হইতে পারবেন না অযোগ্যতা, আবার হইলেও কিন্তু আপনি থাকতে পারবেন না এই অযোগ্যতা থাকলে। এখন এখানে অ্যাপ্লিকেশন পূর্ণাঙ্গ রায় আছে, এটা ফুল প্লেজ জাজমেন্ট। অ্যাপ্লিকেশন ল কোনটা হয়, কোনো জাজমেন্ট সিপি বলে এটাকে, হ্যাঁ, সিভিল আপিল লিভ টু আপিল। হ্যাঁ, সেখানের মধ্যে সিপিতে সিদ্ধান্ত আছে যে আপিল ইজ কন্টিনিউশন অফ দ্য ট্রায়াল, যদি বেগম খালেদা জিয়া এই মামলায় উনি সাজা মেনে নিতেন, আমি অপরাধ করছি মেনে নিতেন, তাহলে সেটা একটা স্টেজ ছিল। এখানে কিন্তু বলা আছে 3টে এলিমেন্টস 66(2) গতে স্থগনজনিত ফৌজদারি স্খলন যদিও জনিত ফৌজদারি স্খলন জনিত, শুধু সিম্পল আপনি হ্যাঁ নৈতিক স্খলন জনিত মারামারি করলে হবে না, এর মধ্যে স্খলন। 2 হলো ফৌজদারি অপরাধে ন্যূনতম 2 বছর সাজা হতে হবে এবং মুক্তি লাভের পর 5 বছর। যিনি শাস্তিটা মেনে নেন তার জন্য এই রায় কার্যকর হবে। এখন আপনি বললেন না আমি তো অপরাধ করিনি, আমি অন্যায়ভাবে সাজা হয়েছে, আমি আপিল করব। বেগম খালেদা আপিল করেছেন, অন্যায় মেনে নেন নেই, হাইকোর্ট আপিল করেছেন, হাইকোর্টে ওনাকে সাজা বাড়িয়ে দিচ্ছে।
উনি বলছেন না, এটা আমি মানি না, এটা আমি মানি না, এটা আমার অন্যায় করা হয়েছে, আমি নির্দোষ। উনি আপিল করেছেন। সো যদি এখন যদি আপিল যদি ধরে নেন, আর্গুমেন্ট ধরে নেন, ওনাকে আপিলের ডিভিশনের শুনানি তো এখনো হয়নি না, যদি আপিল ডিভিশনে যদি বলে উনি হ্যাঁ নির্দোষ, তাহলে কি প্রতিষ্ঠানটা হলো? বেগম খালেদা নির্বাচন করাতে বঞ্চিত হলেন। একইভাবে হাইকোর্ট ডিভিশন আপিল পেন্ডিং। ঠিক আছে, শুনেন এখানে এটা এই লাইনে জাজমেন্ট আছে, জেনারেল এরশাদের জাজমেন্ট। 96 সালে জেনারেল এরশাদের কিন্তু ছিল, সে সময় কিন্তু জরুরি ক্ষমতা হয় না, কিন্তু এটা কিন্তু সাদা স্থগের সব ফেনোমেনন আসছে জরুরি ক্ষমতার পরে। আগে কিন্তু এটাই সিদ্ধান্ত, এটাই কিন্তু ফুল বেঞ্চের, এটা সার্টিফিকেট কপি পাওয়ার পর, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আপিলেশন পূর্ণাঙ্গ বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে। আর গতকাল যেটা হয়েছে, আজকে যেটা হয়েছে, এটা ডিফারেন্সটা ভিন্ন, এটা ডিফারেন্স আছে। আজকেরটা হলো হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে গতকাল, সেই জাজমেন্টটা এখনো পায়নি, এখানে সই হয়নি, কোনো নকল কেউ দেখেননি। এটা সিএমপি বলে, সাময়িক আপিল বলে, কোনো জাজমেন্ট ছাড়াই কিন্তু জাস্ট একটা স্টেটমেন্ট করে দিল এই ঘটনা। তারপরে কি এটা ফুল কোর্টে গিয়েছে, ফুল কোর্ট বলছে যে আমরা তো জাজমেন্ট পাইনি, এটা ওনারা বলা লাগছে হাইকোর্ট ডিভিশনটা। এখন যেটা হলো যে যদি পূর্ণাঙ্গ বেঞ্চ সিপিতে পূর্ণাঙ্গ আপিলের জন্য সিদ্ধান্ত, সেটা ল, সেটা বাইন্ডিং ব্যাপার। আর অ্যাডেন্ডিয়াম অর্ডার, যেমন জামিন, আপনি জামিন একজনকে জামিন দিল, হাইকোর্টে দিল, সুপ্রিম কোর্ট স্টে করলো, একই পয়েন্ট। আরেকজনকে জামিন দিল, স্টে করলো না। তারপরে যারা জামিন দিল এই মামলা কোনো জামিনে দেওয়া যাবে না, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। এক তো বেগম খালেদা, আমি মনে করি আমরা রিলে করবো জেনারেল সাথে জাজমেন্টের উপর, সেখানে কিন্তু কন্টিনিউ। এবং এখন আসেন, যদি এটা যদি হয়ে থাকে, যদি অ্যাটর্নি জেনারেল এখন যে উল্টা পক্ষ সাবমিশন রাখছেন বা আর্গুমেন্ট করতেছেন আজকে বেগম খালেদাকে ডিসকোয়ালিফাই করার জন্য অনলি, যে মহিউদ্দিন আলমগীর সাহেব, উনি কী হবে, উনি তো সংসদ সদস্য কীভাবে থাকলেন, 66 বলা আছে, আর্টিকেল 60 বলা আছে হইবার এবং থাকিবার। আপনি এমপি হলেন, ডিসকোয়ালিফাই হয়ে গেলেন, সাজা হয়ে গেল, এমপি হয়ে গেলেন, রিং খেলে হলেন, আপনি ডিসকোয়ালিফাইড। অ্যাটর্নি জেনারেল সাহেব এই ব্যাপারে কখনো বলেননি কথা, বলছেন উনি মহিউদ্দিন আলমগীর সাহেব ডিসকোয়ালিফাইড টু কন্টিনিউ এজ এ মেম্বার অফ পার্লামেন্ট, টু কন্টিনিউ এজ এ মিনিস্টার। মায়া সাহেব কনভিক্টেড হয়েছেন, উনি এই বিষয়ে সোজাসুজি উত্তর দেননি, বলেছেন যে বিষয়টা উত্থাপন হলে তারপরে এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল কখন বলছে? মায়া সাহেব তো রায় হয়েছিল, বলছে উনি বলেননি। অ্যাটর্নি সাহেব যা বলতেছেন আজকে কিন্তু উনি অ্যাটর্নি জেনারেল সাহেব মায়ের বিষয়, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ের বিষয়ে বলেছেন যে এই বিষয়ে ওনাদের 4 বছর ওনাকে প্রশ্ন করা হলে উনি এই বিষয়ে কথা বলেছেন। আপনি যেটা 300 মেম্বার অফ পার্লামেন্ট 17 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে, ভেরি ইম্পর্টেন্ট দল ছাড়া এটা ইম্পর্টেন্ট। ওনার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছিল না এটা পয়েন্ট আউট করা, কেন করেন না উনি? কারণ ওনারা আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগ, এই যে পয়েন্ট আউট করেন। এখন বেগম খালেদাটা এটা ওনার বক্তব্যটা এক পেশে, সেটাই বলছি, এই জন্য এক পেশে এখন এই আইন নিয়ে অনেক বিতর্ক আছে, বিকজ ফুল প্লেস সিদ্ধান্ত আছে। এবং এই রায়টা পাওয়ার পর, এই রায়টা পাওয়ার পর হয়তো বা আজকে রায়টা প্লেস করতে পারলে আপিলেট ডিভিশনে, ফুল প্লেস আপিলেট ডিভিশনে, তখন তো রায়টা ভিন্ন হইতে পারতো। আমরা মনে করি যে এটা মিস ইন্টারপ্রিটেশন। এখন কোন আদালত কোনো মাইন্ড নেই, এখন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাখ্যা দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ, কোর্ট হয়তো গ্রহণ করেছেন, এবং অ্যাটর্নি জেনারেল ব্যাখ্যা কারেক্ট হতে পারে, ইন্টারপ্রিটেশন কারেক্ট হতে ইনকারেক্ট হতে পারে, সেটাই ম্যাটার অফ ট্রায়াল, আমরা দেখি। আর শোনেন, আজকে রায় হলো, 2 সপ্তাহ আগে কীভাবে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ব্রিফিংয়ে বললেন, রিটার্নিং অফিসারদের ব্রিফিংয়ে বলেছেন যারা সাজাপ্রাপ্ত তাদের মনোনয়নপত্র বাতিল করে দেবেন। হুইজ ইট টু সে, তাহলে রায় তো উনি আগে দিয়ে দিয়েছেন। এই সব কিছু যোগসাজশ মনে হয়, বুঝছেন নাকি? না আমার আপনার মনে আছে আপনার 2 সপ্তাহ আগে বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশন বলেছেন রিটার্নিং অফিসারের সামনে যে যারা সাজাপ্রাপ্ত তাদের মনোনয়নপত্র বাতিল করে দিবেন। খোকনের কথার সূত্র ধরে জনাব আবুল কালাম, আমি আপনার কাছে আসব। উনি অভিযোগ করছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে এক আইন, বিএনপির ক্ষেত্রে আরেক আইন, এই বিষয়ে আপনার মত? এখন সবচেয়ে লোপা, আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। আসলে তিনি হলো বিএনপির একজন নেতা এবং আইনজ্ঞ। আপনাদের বিবেচনা, আমাদের একজন সাংবাদিক ডাকছেন, একজন সচিব ডাকছেন, সচিব হয়তো কিছু আইন টাইন জানেন, আমি কোন এক সময় আইন সেগুলো তো নাই, ধারণাই নাই। আমি সাংবাদিকরা ঠিক করি, আমি সেই কথাই বলছি, আমি আপনারে আওয়ামী লীগ তো আমি করিও না, আওয়ামী লীগের নেতাও না, আমি সাংবাদিকই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে এই জায়গায় যদি আওয়ামী লীগের কোন একজন আইন বিষয়ক, আওয়ামী লীগও করেন, আইনও জানেন,
তাহলে আপনাদের জন্য সুবিধা হতো, দর্শকের জন্য সুবিধা হতো। ওনার জবাব তো কোন জায়গাটা কি দিয়েছেন এটা তো আমি বুঝবো না। শুধু গণমাধ্যমের লোক হিসেবে আপনি আর আমি সংবিধানটা আপনি দেখেন, আপনি পড়ছি, আমি আপনারটা সংবিধান আপনি যা পড়েছেন ঠিকই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি গণমাধ্যমের লোক, আমি গণমাধ্যমের, দুজন অনেকটা অসহায়ের মতো থাকতে হবে। তবু আমি যে ভাবছে ভালো মানুষ, তো তিনি যে কথাটা বলেছেন যতটুকু বুঝি আমরা সাদামাটা হিসেবে, সংবাদপত্রের মানুষ হিসেবে, যে সরকার ইচ্ছাকৃতভাবে তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার জন্য বা রাজনীতি থেকে দূরে সরে রাখানোর জন্য এই ব্যবস্থাটা করেছে। এই জায়গায় একটু মানে দর্শকদের জন্য এবং সকলের জন্য, যে এই মামলাটা বর্তমান সরকার করেনি, করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক মামলাটা করেছিল। একটাই তো, আরেকটা ওইটার তো সাজা হয়েছে, দুইটাই সাজা হয়েছে, সাজা বাড়ানো হয়েছে, সরকার করেছে। এখন সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটা করলেন অনেকদিন আগে, তখনও কি তাকে রাজনীতি থেকে সরানোর জন্য, তখন তো তাদের -2 করার জন্য। তাহলে এখন এখনো -2 মধ্যে আছে। এই যে গণফোরামের ডক্টর কামাল হোসেন সাহেব, আরো কিছু মানে আতেল তারা নিয়ে গেছেন। বিএনপি একটু বিপর্যস্ত অবস্থায় আছে আমরা মনে করি না, কিন্তু তারা মনে করেন, সেই কারণে তাদেরকে নিয়ে গেলেন কেন, যে তারা কিছু উদ্ধার পাবেন। পরবর্তী পর্যায়ে দেখা গেল অন্য কথা, ইসলামী দল যেগুলো আমার সঙ্গে ছিল, ইসলামী দল সব ইসলামী দল আপনারা নিয়ে গেছেন, সব নেই আপনাদের সাথে কেন নিলেন? সব আমার কথা হচ্ছে আগে শেষ করুক কালাম ভাই, তারপরে আমরা আপনারটা শুনবো। বলতেই পারবো না। এখন আইন হচ্ছে কি, আইন অনুযায়ী ফৌজদারি দণ্ডবিধি, এটা কিন্তু দণ্ড মওকুফ কেউ করতে পারেন না, কারণ সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনিও একজন আইনজ্ঞ, আইনবিদ, আইন বিশারদ, আইনের লোক। তিনি যে কথাগুলো বলেছেন আমরা সেই কথা তো অবিশ্বাস করব না। আমরা মাহবুব সাহেবের কথাও অবিশ্বাস করব না। তিনি সংবিধান নিয়ে এসছেন, যা লেখা আছে সবই ঠিক আছে, কিন্তু যে কথাটি হচ্ছে হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, যেই বিচারকরা বিচার করেছেন, তারা তো তাদের চোখে তো আর বিএনপি আওয়ামী লীগ না। আইন প্রধান, সরকারের প্রধান আইন কর্মকর্তাকে বললেন তিনি তো আওয়ামী লীগ। আচ্ছা, হতে পারেন তিনি আওয়ামী লীগ কিনা, আওয়ামী লীগ না হলেও তিনি আইন কর্মকর্তা সরকারের, রাষ্ট্রের। এবং বিচারকরা কিন্তু যে রায়টি দিয়েছেন, বিচারকরাই বলেছেন যে আমি আজকে কিন্তু বেগম খালেদা রায় মামলা ছিল না, অন্যদের মামলা ছিল। দেখেন অ্যাটর্নি জেনারেল কিন্তু আমি বলছি যে মামলা ছিল না, এটা আপনি একই মামলার একই ধরনের আমাদের আমাদের চারজনের চা দেওয়া হয়েছে। হ্যাঁ, চারজনের চা দিয়েছে, একই ধরনের চা দেবে। ওটা ফুল কোড দিয়েছে সিপি রাজবেন থেকে, এটা রাজবেন সারাই থেকে দিয়েছে। এখন যেই কথাটা হচ্ছে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা কারণ নাই, থাকেও না, এটা সম্ভব না। চিকিৎসা করতেছেন না আপনারা, রাজনীতি পরের কথা। কোনটা চিকিৎসা করতেছেন? আমরা একটা ফোন নিয়ে গেছেন, দর্শক তিনটা আঙ্গুল ইয়ে হয়ে গেছে। আপনি জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি শোভন বাগচি, আমি নড়াইল থেকে বলছি। জি, আমি বিএনপি থেকে একজন সম্মানিত অতিথি আসছেন, আমি ওনার কাছে একটু প্রশ্ন করতে যাচ্ছি। উনি অ্যাডভোকেট সাহেব, যে কোনো রায়, একটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা রায়, এনাদের যে কোনো রায়ের প্রতি উনাদের এত আস্থাহীনতা কেন? বিচার বিভাগের প্রতি উনাদের যে আস্থাহীনতা, এটা কেন? প্রত্যেকটা বিচার ব্যবস্থার প্রতি রাজনীতির আস্থাহীনতা, এইটা কেন? না না, চিন্তা কোনো কারণ নাই, আমাদের পূর্ণ আস্থা আছে ভাই বিচার কোর্ট কাছারির উপরে। শুধু আমরা শুধু নিন্দা করি যে এটা সরকার যে কোর্ট কাছে হস্তক্ষেপ করতে চাচ্ছে। আর এসকে সিনহার সাহেব প্রধান বিচারপতি সরকারের কখনোই রায় দেয় নেই, তার দুর্দশা দেখে এখন সে রিফিউজি আমেরিকাতে, তার কথা চিন্তা করি একটু আমাদের ভয় লাগতেছে আর কি। সেটার জন্য এমনি এখনো পুরোপুরি আস্থা আছে। আর যেটা বলছেন রায়, কিন্তু আমি আপনি ক্লিয়ার হয়নি জিনিসটা। এরশাদ সাহেবের যে জাজমেন্টটা, এটা রায়, হাইকোর্টের রায় দেখে সিপি বলে, সিপি এটা লিভ পিটিশন দেখে জাজমেন্ট দিয়েছে। আর আজকে যেটা দিয়েছে এটা সিএমপি বলে, এটা হলো জাজমেন্ট ছাড়া, এটা সাময়িক আপিল, জাজমেন্ট না দেখে দিয়েছে। পার্থক্য এটা, যেহেতু দুইটার মধ্যে কোনটা প্রিভেল করবে। না না, আমি ভুল করছি বলছি না, দুই ধরনের রায়। একটা হলো যে ফুল কোর্ট দিয়েছে, ফুল কোর্ট এখনো ফুল কোর্ট দিয়েছে। পার্থক্য হলো ওটা হলো জাজমেন্ট দেখে রেগুলার লিভ পিটিশন দিয়েছে, রেগুলার আপিল দিয়েছে, আর জাজমেন্ট দেখেছে। আর এখানে কিন্তু জাস্ট প্রফেশনাল। সেখানে আইনজীবী ছিল তো আপনাদের? আইনজীবী থাকবে না, বলছে দুই ধরনের রায়, ওটা প্রিভেল করবে।
কোনটা? আগেরটা বিবেল আগের যেহেতু জাজমেন্ট দেখে দিয়েছে, আর এটা শুধু জাজমেন্ট না দেখে দিয়েছে। আমি just একটু contextual- আবু আলম শহীদ খান আপনার কাছে আসবো। সিপি এবং সিএমপি আজকের এই রায় আপিল বিভাগে বহাল থাকার পর আসামি পক্ষের আইনজীবী বলেছেন তারা মনোনয়নপত্র জমা দেবেন এবং প্রার্থীতার প্রয়োজনে তারা আদালতে যাবেন। এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে বাস্তবে এটা আসলে কতটুকু যৌক্তিক এবং সম্ভব। না, এটা তো তারা যেতেই পারেন, কারণ এটাতে কোনো প্রক্রিয়াটা। বার নাই। উনি মনোনয়নপত্র জমা দিবেন, তারপরে কি হবে, তারপরে রিটার্নিং অফিসার চুলচেরা তার বিশ্লেষণ মনোনয়নপত্রটা বাতিল করে দেবে, তখন উনি আবার অ্যাপিল করবেন, কোর্টে যাবেন না, তারপরে উপরে নির্বাচন কমিশনে অ্যাপিল করবেন যে আমার মনোনয়নপত্র বাতিল করে দেয়। এরপর নির্বাচন কমিশনে শুনানি হবে, হয়তো নির্বাচন কমিশন বাতিল করবে বা নির্বাচন কমিশন সেটাকে গ্রহণ করতে পারে। আপিল বিভাগের এই আদেশের পরও সুযোগ থাকছে রিটার্নিং কর্মকর্তার এখতিয়ার থাকছে। ইন্টারপ্রিটেশন করার সুযোগ আছে। আপনি রিটার্নিং অফিসার তো এই রায় এবং সেটা কি তাদের পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে সম্ভব, রায়ের কপি পাওয়ার আগে? নিশ্চয়ই আপনি দেখেন এখানে আমি সংবিধানটা পড়েছি আমি, এখানে বলে নাই, দেখেন আপনি নৈতিক স্খলন জড়িত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া ন্যূনতম 2 বছর। এখন দোষী সাব্যস্ত হলো, আমি যদি আপিল করি, দণ্ডিত হওয়ার পর 5 বছর পর আমি আপিল করলে আমি তো কনসিড করছি না যে আমার সাজা ঠিক আছে, আমি দোষী, আমি আপিল করছি যে এটা ঠিক নাই। না, ঠিক নাই। এখানে একটা তাহলে এই যে বিষয় আছে, সংবিধানে স্পষ্ট নাই, বলে বলতে আমরা কি বলি? স্পষ্টতা নাই তো, তাই না? সংবিধানের এই যেখানে স্পষ্টতা নাই, সেখানে সুপ্রিম কোর্টের যে ফুল বেঞ্চ যদি কোনো রায় দিয়ে থাকে, সেই রায়ের যে ইয়ে আছে স্পিরিট এবং সেই রায়তে যা বলা হয়েছে সেটা মেনে নিতে হবে। সেক্ষেত্রে এরশাদ সাহেবের ব্যাপারে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ যে রায় দিয়েছিল ওই রায়টা ভালো মতো পড়তে হবে, সেখানে নিশ্চয়ই তারা এটার ব্যাখ্যা দিয়েছেন। এখন সাধারণ অর্থে মানে আমরা যদি আইনের টেকনিক্যালিটিতে না যাই, সাধারণ অর্থে নিম্ন আদালতে কোনো রায় যদি হয় এবং কোনো দ্বন্দ্ব যদি দেওয়া হয়, তারপর নিম্ন আদালত কিন্তু ছোট আদালতও আছে, মুনসিফ কোর্ট ছিল আগে, এখন এক্সটেন্ড জাজের কোর্ট, সেখান থেকে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট জাজের কোর্টেও আপিল হতে পারে। তো আপিল করার মানে হচ্ছে যে ওই কোর্টে যে সাজাটা হয়েছে সেইটার বিরুদ্ধে আপিল, তখন আপিলটা যদি অ্যাকসেপ্টেড হয়, অনেক সময় আপিল কিন্তু অ্যাকসেপ্টেড হয় না, রিজেক্ট হয়ে যায়, এটা ডকুমেন্টের কারণে রিজেক্ট হতে পারে এবং আইনগত ইয়ার কারণেও রিজেক্ট হতে পারে। তো সুতরাং যদি রিজেক্ট হয়ে যায় তখন তো দণ্ডিত হয়ে গেলেন উনি। রিজেক্ট না হয়ে আপিল যদি অ্যাকসেপ্ট করা হয় এবং আপিল শুনে নিতে যায়, তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে উনি তখনও দণ্ডিত আসামি নয়। এটাই এতদিন ধরে চলে আসছে। এখন কি ব্যাখ্যাতে কি কারণে কি কারণে এটা হয়েছে সেটা তো আরো হয়তো আলাপ আলোচনা হবে, আরো সুযোগ আছে। এখন বেগম খালেদা জিয়া যদি নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেন, সম্ভবত 3 জায়গায় করবেন, 3 জায়গায় রিটার্নিং অফিসার যেটা করবেন, মানে আমার ধারণা যেটা তারা করবেন সেটা হচ্ছে তারা মনোনয়নপত্র বাতিল করে দেবেন। তাহলে কি করবেন? ওনার যে প্রতিনিধি আছে বা ওনার আইনজীবীরা এটার ব্যাপারে নির্বাচন কমিশনে যাবেন, নির্বাচন কমিশনে বলবেন যে আমারটা ঠিক মতো বাতিল করা নেই, ওটা একটা আপিল, ওটা আদালত না, ওটা নির্বাচন কমিশনে আপিল। তো নির্বাচন কমিশনের শুনানি হবে, শুনানি হওয়ার পর তো নির্বাচন, আমার ধারণা নির্বাচন কমিশনও বাতিল করে দেবে এটা, তখন তারা কোর্টে আবার যেতে পারে, হাইকোর্টে আসা আইনগতভাবে হাইকোর্টে যাবেন, আবার হাইকোর্টে আপিলের বিভাগে যাবেন এবং ফুল কোর্টেও এটা নিয়ে রায় হতে পারে। যেহেতু একটা ইমার্জেন্সি আছে, ইলেকশনের আগে এটা হতে পারে, মানে এই ব্যাপারে একটা শুনানি হতে পারে, শুনানির পরে একটা কিছু ইলেকশনের আগেই তো ফয়সালা হতে হবে, ফয়সালা হতে হবে, নাহলে তো ওনার এটা তো জরুরি, এটা জরুরি শুধু প্রার্থীদের ব্যাপারে ওই 9 তারিখের আগে কোনো না কোনো ফয়সালা হতে হবে, সেটা নিশ্চয়ই তারা চেষ্টা করবেন। মিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে আসবো আমি আবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অ্যাপিলেট ডিভিশনে তো এখনো শুনানি হয়নি। এটার আগেই আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়াকে মনোনয়নপত্র, বেগম জিয়ার নামে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে এবং তিনি দাঁড়াবেন বলে বলা হয়েছে দলের পক্ষ থেকে। তাহলে আপনারা আসলে কোন যুক্তি থেকে আপনারা মনোনয়ন ফর্ম তার নামে তোলা হলো এবং আপনারা কিসের ভিত্তিতে বলছেন যে হ্যাঁ উনি ইলেকশনে যাচ্ছেন? থ্যাংক ইউ। প্রথম হলো চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সার্টিফিকেট করে পেয়েছি, আমরা হাইকোর্টে আপিল করেছি, আপিল ইজ পেন্ডিং, রেজিস্ট্রারের কাছে ইজ এ পেন্ডিং, বিচারাধীন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আমরা সার্টিফিকেট করে পাইনি, যে কিন্তু আমরা ওই যে প্রফেশনাল লিপিটেশন সাময়িক আপিল সেটা করা, দ্যাট ইজ পেন্ডিং, দুইটাই পেন্ডিং। সুতরাং একটা মহামান্য হাইকোর্টে পেন্ডিং আর আপিল ডিভিশনে পেন্ডিং। সুতরাং she is qualified to contest in the election. Simple. That is our argument. Maybe there is different argument, but that is our argument in accordance with law. আমরা মনে করি এবং এটা হলো জেনারেল সাহেবের মামলাটার সঙ্গে হুবহু মিলে আমরা করেছি। কিন্তু তো জেনারেল সাহেব নির্বাচন করতে পারছে, 96 সালে নির্বাচন করতে পারছে, এই আপনারা আর্গুমেন্ট। তখন সেই জেনারেল এরশাদের মামলার
পূর্ণাঙ্গ রায় যেটা ছিল। রায় যেটা হয়েছিল সেটার ভিত্তিতে আপনারা বলেছিলেন। আজকের রায়ের পরে কি বলবেন? আজকে হলো তো এটা ইন্টেরিয়াম অর্ডার। আমি ক্লিয়ার করতে পারিনি বোধহয়। ওটা হলো রায় পাওয়ার পরে পূর্ণাঙ্গ সিপি রেগুলার লিপ্রেশন পর সেটা হিয়ারিং করেছে, সেটা সিদ্ধান্ত হয়েছে। আর এটা হলো সিএমপি সাময়িক আপিল করেছে। এবং এটা ধরুন আমি বলতে চাই না, আমার অনেক ক্লায়েন্ট আছে, আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে, তাদের রায় স্থগিত আছে, হাইকোর্টের রায় স্থগিত আছে, এবং তারা আমি আশা করি তারা সবাই নির্বাচনে কোয়ালিফাই হবে। কিন্তু আমি বলবো না ওদের না, এবং ক্যানট। আমি যেটা এটাই অ্যাকচুয়ালি লেট আস সি দ্য ইন্টারপ্রিটেশন অফ ল। তাদের রায় হাইকোর্টে স্থগিত আছে, এই কারণে তারা অ্যাডভান্টেজ পেতে হ্যাঁ, তারা নির্বাচন করতে পারে, কোনো অসুবিধা নেই। না, বেগম খালেদা জিয়ার রায় তো হাইকোর্টে স্থগিত। না, স্থগিত শব্দটা আসছে আগে কখনোই ছিল না। ওইটা তো না, আগে এই টার্মটা আসছে কখন জানেন আপনি? 111 সময় জরুরি ক্ষমতা বিদ্যমান আমাদের ঢুকে গেছিল তারা। এটা তারা এখন আপনি রাজনীতিবিদ, এইজন্য 2008 সালে এটা ওই জরুরি ক্ষমতা বিধিমালার জন্য হয়েছে। স্থগিত না হলে পারবে না। এখন কেন হয়েছে না, জরুরি ক্ষমতা আর্মির ইচ্ছা। এখন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি এটাকে দেখি, আপনার জন্য আরেকটা প্রশ্ন আছে দর্শকের। এখন আপনি বলছেন যে সাংবিধানিক সরকার, জরুরি ক্ষমতা নাই। জরুরি ক্ষমতা আইন এখন চালাই দেবেন নাকি আপনারা? না, জরুরি ক্ষমতা আপনার জন্য আরেকটা প্রশ্ন অপেক্ষা করছে। জি, যে উনি যেটা বলছেন যে 111 এর পরে জরুরি ক্ষমতার সময় এটা ঢুকানো হয়েছে। জরুরি ক্ষমতার সময় কিন্তু অনেক ভালো ভালো জিনিসও করা হয়েছে, যেমন আমাদের যে ভোটার তালিকা। সো জরুরি ক্ষমতার খারাপ দিক আছে, ভালো দিক আছে। আর আমি পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি ওই ধরনের জরুরি ক্ষমতা কখনোই সমর্থন করি না। কেন আপনি সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার করবেন, মিলিটারি ব্যাক করতে করি না। আমি জাস্ট এটা বলে ক্লিয়ার করি, যেটা এই যে ঢুকানো হলো, এটা ঢুকানোর কারণেই হতে পারে জেনারেল এরশাদ। কারণ উনি একজন দণ্ডিত ব্যক্তি, উনি 5টা আসনে নির্বাচন করলেন এবং পপুলার ভোটে নির্বাচন। প্রশ্নটা নিয়ে আসি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আফজাল হোসেন, আমি ঢাকা থেকে বলছি। তো আমার ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকনের কাছে একটি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটি হচ্ছে যে ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন বললেন যে বেগম জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে আপিলটা উনি সিএমপি বলছেন, সিএমপিটা সেটি পেন্ডিং আছে। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলটা সিএমপিটা পেন্ডিং আছে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিরুদ্ধে ওনারা আপিল করেছেন। আমি যতটুকু জানি যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিরুদ্ধে আপিল করেছেন 18 নভেম্বর, এবং এর পরের দিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সিএমপি ফাইল করেছেন 19 নভেম্বর। আর ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন আমাদেরকে বলছেন যে দুটি আপিলই আসলে পেন্ডিং আছে। তো আমরা দেখেছি যে 18 নভেম্বর যে আবেদনটি করা হয়েছিল সেই আবেদনটি এখনো শুনানির জন্য আদালতে উত্থাপন করা হয় নাই, অর্থাৎ আপিলটি অ্যাডমিশন করা হয় নাই, অর্থাৎ শুনানির জন্য আদালত গ্রহণ করবেন কিনা সেটির জন্য উত্থাপন করা হয় নাই। এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা যে সিএমপি ফাইল করেছেন সেই সিএমপিটি এখনো আদালতের সামনে হাজির করা হয় নাই। অর্থাৎ এখনো আমরা যদি বলি যে দুটি আবেদনই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়, একটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এবং আরেকটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রয়েছে, তাহলে আপনি কিভাবে বলছেন যে দুটি আপিলই বিচারাধীন রয়েছে, যেহেতু আবেদন দুটি এখনো আদালতে উপস্থাপনই করা হয় নাই? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিলটি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনার কারেক্ট, এটা আমার রিলেভেন্ট সেকশনে ফাইল করা আছে, দ্যাট ইজ পেন্ডিং। দ্যাট ইজ আমরা আইনের ভাষায় পেন্ডিং বলি, বিচারাধীন আছে। থ্যাংক ইউ। আপনারা আশা করছিলেন নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এগুলোর নিষ্পত্তি হওয়া সম্ভব? কেন, আপনি তো ফাইল করা আছে। আমি কিভাবে, আমি সিএমপি জাজমেন্ট পাইনি, তো আমি সার্টিফিকেট পাই নাই, করতে পারছি না। আমি সিএমপি ফাইল করতে পারি, হ্যাঁ এটা সিএমপি ফাইল করছি, সিএমপি ফাইল করছি, ওটা আপিল ফাইল করছি। আর নট আইনে কোথাও বলা আছে যে অ্যাডমিশন হতে হবে, জামিন হতে হবে। আমি কনস্টিটিউশন বললাম তো, সেখানে যে আপনি ইফ ইউ চ্যালেঞ্জ দ্য জাজমেন্ট দ্যাট ইজ কন্টিনিউশন অফ ট্রায়াল। আমরা মনে করি এটা আমাদের ব্যাখ্যা, কারণ আইনজীবীরা বা কোর্টে বিভিন্ন ব্যাখ্যা দিতে পারে। ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন, আমরা এবার একটু অন্য বিষয়ে যেতে চাচ্ছি। জনাব আবুল কালাম আজাদ, আপনার কাছে আসন ভাগাভাগি নিয়ে ঐক্যফ্রন্ট এবং বিএনপির ভিতরে বিভিন্ন জটিলতার কথা আমরা গণমাধ্যমে শুনে আসছি। গতকাল এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহাজোটেও এই জটিলতার কথা উঠে আসছে।
এই বিষয়টা আপনি আপনার মহাজোটের আসলে কি পক্ষেটা ধন্যবাদ আবারও লোপা আপনাকে। এরশাদকে হাসপাতালে নেয়ার কথা, এবং আজকে রুহুল আমিন হাওলাদার বলেছেন যে প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত হয়তোবা মহাজোটের প্রার্থী তালিকা পেতে অপেক্ষা করতে হবে। এখানে দুইটি বড় জোট, একটি হচ্ছে আপনি যেটি জটিলতার কথা বলছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট, জাতীয় পার্টি জোটে আছে, অন্যান্য দলও আছে, এখানে 231টা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়ে গেছে। 9টি আসনে আছে একাধিক প্রার্থী আওয়ামী লীগের। আর জাতীয় পার্টির যে আমরা কিন্তু গণমাধ্যমের আমাদের কেউ কাছে রিপোর্ট করে না, রিপোর্ট আমাদের করার কথাও না, কিন্তু আমরা গণমাধ্যমে দেখে দেখে আপনারা যখন ডাকেন তখন কথা বলি। তো 231টা আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে দিছে। আজকে সন্ধ্যার তথ্য ওবায়দুল কাদের সাহেব বলেছেন 231টা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। সেখানে 8 থেকে 9টা আছে একাধিক প্রার্থী। 231 না, 231-এর মধ্যে 8 থেকে 9টা আছে আওয়ামী লীগের দুজন, আপনাকে আমাকে দুজনকে দেওয়া হয়েছে, পরে যে কোনো একজনকে প্রত্যাহার করা হবে। আর প্রত্যাহার পত্র তো রেখেই দেওয়া হয়, মনোনয়ন পত্র দেওয়ার সময় যে চিঠিটা দেয়। এ গেল একটা। জাতীয় পার্টির সাথে যে অবস্থাটা হচ্ছে, এটাও বাকি যেগুলো আছে সেই জোটের মধ্যে ভাগ করা হবে। জাতীয় পার্টির সাথে যে কথাটা, যে জাতীয় পার্টি যা চেয়েছে তা দিতে রাজি হয়নি, এটা নিয়ে সমস্যা হবে না, এটা দুই পক্ষই বলেছেন। আর এরশাদ সাহেবের যে অসুস্থতা বলা হয়েছিল, গণমাধ্যমে কিন্তু খবর এসেছে যে গণমাধ্যম তো আমরা অনেক সময় অনেক কিছু বলি, তা না, সিঙ্গাপুরে নেয়ার কথা, বয়স হয়েছে, সেটি ভিন্ন কথা। সিঙ্গাপুরে আজকে রুহুল আমিন সাহেব বলেছেন যে সিঙ্গাপুরেও নিতে হবে না, তিনি সুস্থ হয়ে যাবেন, 2-1 দিনের মধ্যেই আবার পার্টি অফিসে যেতে পারবেন। পাশাপাশি আপনি যেটি বলছেন যে ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে যে ঐক্যফ্রন্টই তো, হ্যাঁ, ঐক্যফ্রন্টের যে অবস্থাটি হয়েছে, সেই ঐক্যফ্রন্টে মোটামুটি 300 আসনে 800 প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আজকে বরিশালে মোটামুটি ভালো মারামারি হয়েছে, 2 জনের পক্ষে যে সারওয়ার, কি নাম, মুজিবুর রহমান সারওয়ার সাহেবের মনোনয়নপত্র দিতে গেছেন, যুবদলের আরেকজন দিতে গেছেন, দুজনেই আছেন আর কি। তো 800 প্রার্থীর নাম দেওয়া হয়েছে, সেখানে জটিলতাটা একটু ভালোই বেশি আছে, এটা মাহবুব সাহেব ভালো বলতে পারবেন। আমরা যতটুকু দেখতেছি যে ওই জটিলতা পুনরুদ্ধার করে ইতিমধ্যে আবার খবরের কাগজে এসছে রব সাহেব যেই আসন চেয়েছেন সেই আসন তারা বিএনপি দিতে পারবে না, দেয়া সম্ভব না। তারা বলছেন এটা আমাদের প্রেস্টিজ কনসার্ন। রব সাহেবও বলেছেন যে কোনো সময় নাকি ঐক্যফ্রন্ট ছেড়েও দিতে পারেন, নাও ছাড়তে পারেন। পাশাপাশি আবার উটকু ঝামেলাও আছে তাদের, যে গণফোরামে এসে জয়েন করেন, সারা জীবনে গণফোরামে কেউ জয়েন করলো না। ওই কিছু প্রাক্তন আর্মি অফিসার, 10 জন আর্মি অফিসার মানে নিচের দিকেরই কর্মকর্তা, তারা 10 জন জয়েন করেছেন। এবং হেভিওয়েট যদি বলা হয় তাহলে 96 সালে আওয়ামী লীগের যে প্রতিমন্ত্রী ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী, আমি এটা পরে আসছি, তথ্য প্রতিমন্ত্রী ছিলেন অধ্যাপক আবু সাইদ সাহেব, আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন, মনোনয়ন পাননি, তিনি দৌড়ে গেছেন গণফোরামে জয়েন করছেন। এবং তিনি মানে আরেকজন হলে ওই যে গোলাম মোল্লা রনি। এই যে অবস্থাটা এখন, ডক্টর কামাল হোসেন সাহেবকে তারা কেন নিয়েছিলেন একটা ব্যক্তি ইমেজ আছে, তারা একটু ঝামেলার মধ্যে ছিলেন হয়তো, বা তাদেরটা তারাই বলতে পারবেন। আমাদের মনে হয় বাইরে থেকে যে কিছু ঝামেলা ছিলেন। কাকে নিয়েছেন? যে ডক্টর কামাল হোসেন সাহেব, হ্যাঁ, আমি অবশ্যই এক্স আওয়ামী লীগের, কিন্তু ডক্টর কামাল হোসেন সাহেব জীবনে কোনোদিন সংকটের সময় থাকেননি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন ঘাতকরা সপরিবারে হত্যা করেন, তখন তিনি বিদেশে ছিলেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করলেন। আপনি বিএনপি জামাত যখন 2004-এ 21শে আগস্ট আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেন, সেই গ্রেনেড হামলার সময় ডক্টর কামাল হোসেন সাহেব একটি কথাও বলেননি। তিনি জীবনে কখনো কোনো নির্বাচনে বিজয়ী হননি। তাকে 81 সনে যখন বিএনপির আব্দুস সাত্তার সাহেবের সাথে নির্বাচন করেন, এগুলো ইতিহাস, বড় বলবো না, তিনি পরাজিত হয়েছেন। 86 সনে মিরপুর ওই এলাকা থেকে নির্বাচন করেছেন, পরাজিত হয়েছেন। একমাত্র বঙ্গবন্ধু, যেটা তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা, তার জীবনে একবারই পার্লামেন্টে প্রবেশ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বঙ্গবন্ধু তাকে নিয়ে এসেছিলেন। তো সুতরাং তাকে ঐক্যফ্রন্টের চেয়ারম্যান করেছেন। কথাগুলো বলছি এই কারণে, আজকে কথায় কথায় তারা কামালের বিরুদ্ধে বলতে হবে কিছু, না কিচ্ছু বলতে হবে না।
কোনটা তারে আমি শ্রদ্ধা করি, তার বিরুদ্ধে কিচ্ছু বলি না। এটাই তো কারণ সুব্রত চৌধুরী আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বললেন ডক্টর কামাল হোসেন সাহেব নির্বাচন করবেন না, তার বয়স হয়েছে, অসুস্থ শরীর ঠিকই আছে। পাশাপাশি বললেন নির্বাচন কমিশনের উপর আস্থা নাই, এই জন্য নির্বাচন করবেন না। এত করার পরেও নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকার কারণটা কি হলো? এখানে হচ্ছে উনি নির্বাচন করবেন কেন, কোন জায়গা থেকে করবেন? পাশ করবেন? করবেন না। আবু সাহেব সাহেব যারা গেছেন তারা কি পাশ করবেন? করবেন না, দা ফিল করবেন। এই কারণে যে নেতৃত্বের দিক থেকে মাহবুব সাহেবরা যতই তাদেরকে বরণ করে নেন, তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা এই উটকো উড়ে এসে জুড়ে বসা কাউকে গ্রহণ করবে না, কাউকে ভোট দেবে না। দীর্ঘদিন ধরে যদি তাদের দলে যেতেন আসতেন ছেলে ভিন্ন কথা, হঠাৎ আমি এখানে লোভের তাড়নায় ওই যে রেজা কিবরিয়া সাহেবের ছেলে কি রেজা কিবরিয়া সাহেব আবুল কালাম আজাদ, আমরা কি ধরে নিব 69টা আসন আপনারা শরীকদের জন্য ছাড়ছেন? অবশ্যই 69টা তো বিঘোষিত নীতি, এটা গোপন কিছু না। ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার বলেছেন যে এগুলো আমরা জোটের যে শরীক তাদেরকে বিতরণ করা হবে, তাদেরকে দেয়া হবে, এবং এতে কোনো ঝামেলা হবে না। আপনি নিশ্চিন্ত থাকেন। এবারও আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিপুল ভোটে বিজয়ী হবে। এ কারণে তার উপর মানুষের আস্থা আছে, এই দেশের মানুষের আস্থা আছে। আমরা ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের কাছে যাব। ঐক্য ফ্রন্টের আসন জটিলতা কতটুকু কাটলো? 800 আমি মনোনয়ন আসলে দিয়েছে। কালাম ভাই তো সাংবাদিক বললেন, তো এখন যেভাবে করলেন পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে বলে গেলেন, বিএনপির বিরুদ্ধে বললেন, ডক্টর কামালের বিরুদ্ধে বললেন। আমার একটু সময় দিতে হবে কিন্তু। আমি জাতীয় সম্বন্ধে বললো, জাতীয় ইলেকশন নিয়ে বলবো, আমার এলাকার সম্বন্ধে বলবো। আমি এলাকা থেকে একটু আগে আসলাম, দুদিনের অভিজ্ঞতা কি বলবো। প্রথমত হলো কাদের সাহেব আজকে একটা সুন্দর কথা বলেছেন। এই ফ্রন্টের সব জঙ্গিদেরকে মনোনয়ন দিচ্ছে। উনি বোধ ভুলে গেছেন, কিছুদিন আগে পত্রিকা আসছেন 90% ইসলামী দল এখন আওয়ামী লীগের সাথে। সর্বশেষ হেফাজত বলছে যে তেঁতুল হুজুর, সেই তেঁতুল হুজুরের সাথে জঙ্গি যদি থেকে থাকে ওগুলোর মধ্যে সব উনি নিয়ে গেছেন। আমাদের কাছে কোন আর জঙ্গি নেই। আমাদের আছে কি, উনি বলে যে বঙ্গবন্ধু হত্যার পরে কে বীর বাংলার কাদের সিদ্দিকী প্রতিবাদ করছিল, সে আওয়ামী লীগ আছে, চলে আসছে। ডক্টর কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী চলে আসছে, আসিম আব্দুর রব চলে আসছে, মাহমুদুর মান্না চলে আসছে, এবং ধরেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, ঠিক আছে, সেক্টর কমান্ডার বেশিরভাগ এদিকে, আর বিএনপির মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়া রহমানের দল এটা। আর আওয়ামী লীগে চলে গেছে। জঙ্গি তো কোনো সংজ্ঞা নাই, ইসলামী লোকজনকে আওয়ামী লীগ বলে সবাই। আর আমরা বিএনপি কোন যুদ্ধ অপরাধীদেরকে আমরা বা ফ্রন্ট নমিনেশন দেয় না। এবার স্বাধীনতার পরে যেসব জামাতের লোকজন জন্ম নিচ্ছে তারা যুদ্ধ অপরাধী, তাদের নমিনেশন দিতে পারে, কোনো অসুবিধা কি আছে? আওয়ামী লীগ নিয়ে নিয়েছে, উত্তরবঙ্গ অনেক জামাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে আপনাদের একটা জটিলতা ছিল, সেটা কি কাটলো? সেটা পার্লামেন্ট ঠিক করবে। বিরোধী দল নেতা কে হবে? সে আওয়ামী লীগ যদি বিরোধী দলে যায়, আমি বলে দিতে পারবে বিরোধী দল নেতা কে হবে। পার্লামেন্ট ঠিক করে বিরোধী দল নেতা কে, আওয়ামী লীগ বিরোধী দল কে কোথায় যায়, মেম্বার পার্লামেন্ট ভোটে ঠিক হবে, এটা কোনো সমস্যা নেই। এখন যেটা আমাদের ফ্রন্টের জটিলতা নাই, ডক্টর কামাল হোসেন এই যে উনি বললেন, যে ভাই বললেন, একটা সম্মানিত ব্যক্তি, এবং একটা সম্মানিত ব্যক্তিকে আমরা শীর্ষ নেতা, তার আমরা আগে যাচ্ছি। মনোনয়ন দেওয়ার সময় তো তারে জিজ্ঞাসা করা হয় না। আমাদের কোনো জটিলতা নাই। না, জটিলতার কথা বলছি না। এখন আপনি কিন্তু যা সময় নিয়েছেন, আমি ওই সময় বেশি সময় বলতে হবে। দুই হলো যে আজকে অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব বলেছেন ফ্রন্ট এটা ভালো অপোজিশনে যেতে পারবে। উনি সরকারের অর্থমন্ত্রী, উনি যদি আগে থেকে এই জন্য বলছি কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার, এইসব মন্ত্রীদেরকে রিমুভ করতে হবে, এরা ইনফ্লুয়েন্স করতেছে। উনি যদি বলেন যদি বিএনপি এরা অপোজিশনে যাবে, তাহলে প্লিজ ডিসাইডেড, সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক না? এটা আজকে বললেন না, একটা ভালো অপোজিশনে যেতে পারবে। আমি তো বলি সুষ্ঠু নির্বাচন দেন, কি অপোজিশনে যায় কি পজিশনে যায় লিখবেন। আজকে দেন, আমরা ঢাকা শহরে কিন্তু আজকে গত রাত্রে প্রায় বাড়িতে পুলিশ গেছে, বিভিন্ন নেতাদের বাড়িতে। এটা কি নিরপেক্ষতা? আসেন, আমি আমার নির্বাচন এলাকায় একটু আগে 1 ঘন্টা আগে আসছি। আমি ঢুকার সময় এই সময় টেলিফোন আসলো, আমার চাটখিল উপজেলার মহতুর ইউনিয়নের ছাত্রদলের প্রেসিডেন্টকে, ছাত্রলীগের মনির হোসেনকে, ছাত্রলীগের প্রেসিডেন্ট কবির অস্ত্রসহ মোটরসাইকেল কিডন্যাপ করে যাচ্ছে। ওখানে চাটখিলে একটা বড় গ্রুপ আছে, ছাত্র যুবলীগের গ্যালারি গ্রুপ, অস্ত্র অনেক গুদাম, তারা কিডন্যাপ করে যাচ্ছে। ওসি সাহেবকে বলছি, তারা এখন চেষ্টা করতেছে বাঁচানোর জন্য।
এই হলো সেই ইলেকশন গতকাল থেকে পাঠিয়েছে আমার এলাকায়। শুধু তাই নয়, আমি গতকাল গণসংযোগ করেছি, হাজার হাজার লোক ছিল আমার সোনামুড়ি, আমার চাটখিলে। এই গণসংযোগ আসবে কেন, 4 জন আহত হয়েছে সোনামুড়িতে, 18 জন আহত হয়েছে চাটখিলে। প্রকাশ্যে একটা আছে কিং মোজাম্মেল বলে একটা আছে, সে নিজের কিং বলে, আমি বলি বক্তব্যের কিং মোজাম্মেল, তার কাছে অস্ত্রের ডিপো এসব। আমি ডিসি সাহেবকে আজকে বলেছি ওখানে 18 জন আহত হয়েছে, আমি রিটার্নিং অফিসার জমা দেওয়ার সময় বলছি আমার ফর্ম নিয়ে আসছি, জমা দেবো কি না, আপনার কথা বলে জমা দেবো সাংবাদিকের সামনে। আপনি কি অস্ত্রদের ধরতে পারবেন, অস্ত্রদেরকে ধরতে পারবেন, এসব কি এসব গডফাদার ধরতে পারবেন আপনি? যদি আপনি পারেন সাংবাদিক সামনে আমি দেবো না, দেবো না আমি। এবং আধা ঘন্টা কথা বলে ডিসি সাহেব বললেন আমি পারবো। আমি পুলিশ অ্যারেস্ট করবে না, কারণ পুলিশ কিছুদিন আগে পুলিশ থেকে নিয়ে আসছে, অ্যারেস্ট করবে না। পারবেন নিশ্চিত করতে, এদেরকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করতে পারবেন আপনি? কয়ে যে তাহলে অন্যভাবে চেষ্টা করবো। আমি আপনি 100 জনের বিবৃতি আমি জমা দিলাম। আপনি ধরেন একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আমার এলাকার চাটখিলের বিপুল ইসলাম পাটোয়ারি নামে একজন ব্যবসায়ী, সে বিএনপির কমিটিতে থানা কমিটিতে, কালকে আমার সঙ্গে গেছিল, অন্য গাড়িতে গেছিল, হ্যাঁ সকাল ভোরবেলা। কালকে 4:30 হঠাৎ করে ছাত্রলীগের ছেলেবেলেরা আমার গণসংযোগের পরে তারকে ধরে পুলিশকে দিল। এটা দেখ, তার বিরুদ্ধে একটা জিডিএনটি নেই, পুলিশ আটকে রাখলো। আমি রিকোয়েস্ট করলাম ওসি সাহেবকে, ওসির নাম হলো শামসুদ্দিন সাহেব, এখন বর্তমান ওসি 8 মাস আগে আনছেন। ওসি সাহেব আড়াইটার সময় রিকোয়েস্ট করলাম, ওসি সাহেব ওর তো কোনো অভিযোগ নাই, আর ইলেকশন কমিশন নিষিদ্ধ আছে গ্রেপ্তার করেন না করার, আপনি প্লিজ ছাড়ান না, ওদেরকে ধরে রাখছেন কেন ওকে? ওসি সাহেব বললে আমি ছেড়ে দিচ্ছি, আমি দেবো, বা আমাকে অ্যাসুরেন্স করলো, আমি অ্যাসুরেন্স করলো। রাত্রে 3:30টায় তাই ছাড়লো। আপনার ছেড়ে দেওয়া সে ওসি সাহেব বাসায় চলে গেছেন, একজনের দায়িত্ব উনি ছেড়ে দেবেন। উনি বললেন যে 1 লক্ষ টাকা দিতে হবে, তার কাছে দিল এবং 1 লক্ষ টাকা দিবেন, পরে বার্গেন 70,000 টাকা দিয়ে বেরিয়ে আসছে। এখন আজকে আমাকে বলবে ভাই আপনি রিকোয়েস্ট তো রাখে নাই, বিএনপি নেতা অ্যারেস্ট করছে, ওসি সাহেব ওখানে থানায় ব্যবসা করতেছে, 70,000 টাকা পেড। আমি ওসি সাহেবকে বললাম তো ওসি সাহেব এটা কি হলো, তাহলে রিকোয়েস্ট করতাম না, আপনি টাকা দিয়ে ছাড়ছেন আপনি, হ্যাঁ। তারপর সে বললো এটা বলতে আমি টাকা অবশ্যই ওসি সাহেবের কাছে টাকা দেয়নি, টাকা অন্য অফিসারের কাছে দিচ্ছে, বাট কে বাগ পাটার পাইছে তা জানি না। আমি এসপি সাহেবকে বলি নোয়াখালী এসপি সাহেব কতক্ষণ আগে বলছে আমি দেখতেছি। এখন কি আপনি পারবেন এই পুলিশ অফিসার দিয়ে 70 বিএনপি কর্মীরা আটকে 70,000 ঘুষ নিয়েছে, ইনকোয়ারি করতে পারবেন ওসি সাহেব বাড়ির সঙ্গে? আমি নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের সঙ্গে সাহস থাকে ইনকোয়ারি করেন এই ঘুষের। জি, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমি যাব এই যে মনিরুশনকে উদ্ধার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওসি সাহেব উদ্ধার দিচ্ছে না, বাট উনি যেই অভিযোগটা করলেন এবং প্রায় প্রতিদিনই রুহুল কবির রিজভী সাহেব প্র্যাকটিক্যালি বললাম প্রেস ব্রিফিং করে এই বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় এবং বিভিন্ন অভিযোগ করে আসছেন। এই অবস্থাটা ওর থেকে আসলে কিভাবে বের হয়ে আসা যায়, বা ইলেকশন কমিশনের এখানে কি করা উচিত? না আপনি সচিব সাহেব তদন্ত উচিত না, এই যে টাকাটা 70,000 নিল। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলছি, মানে সরকারের পক্ষ থেকে, যে এখন যে সরকার আছেন যার অধীনে নির্বাচন হবে, সরকার প্রধান কিন্তু বারবার বলছেন যে আমরা সুষ্ঠু, উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এই জন্য কিন্তু সংলাপ হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং এর জন্য কিছু কথাবার্তা হয়েছে, কিন্তু ওইটার যে ট্রান্সলেশন হওয়া, মানে উনি যা চাচ্ছেন সেটা কি আমাদের প্রশাসন, উনি যে খোকন সাহেব যেটুকু বললেন, আমাদের অবশ্যই আপনি নাম টাম সব উনি তো ওনার এলাকা থেকে এসেই ফিরে এসে ভালো হবে যে আপনি এটা লিখিতভাবে রিটার্নিং অফিসার এবং অফিসারে থেকে যাবে না, আপনি জানান এটা লিখিত হবে, তাহলে একটা ডকুমেন্টেশন হবে। এখন তো এই ডকুমেন্টেশন, এই খবরটা দেখছে না, এটা তো রিটার্নিং অফিসার দেখছে না। অর্ধ শতাধিক নেতা কর্মীকে তাদের এরকম অ্যারেস্ট করা হচ্ছে বলে ওনারা অভিযোগ করছেন এবং তারা প্রেস ব্রিফিং করে বলছেন আজকে মিছিল করছে আমার এলাকার 10 চাটকিলে, এটা বুঝতে হবে আমরা যুবলীগ ছেলে অস্ত্র নিয়ে মিছিল করছি। ঠিক আছে, আমরা প্রেস ব্রিফিং করে মিডিয়াতে বললে মধ্যে তালিকাও জমা দিয়েছেন, তারা প্রেস ব্রিফিং করুক, এখন মিডিয়াতে বলুক, এটা কোনো রেকর্ড না। রেকর্ডটা হলো যে আপনাকে এই সব বিষয় নিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দিতে হবে এবং আপনার কাছে ডকুমেন্ট, এবং জানে তারপর আপনি এটা দিবেন, তারপরে এখন নির্বাচন কমিশনকে জানাবেন। তারপরে যদি এটা তদন্ত না হয়, এটা যদি বিচার না হয়, তাহলে তো আমাদেরকে বলতে হবে যে আমাদের সরকার, বর্তমান সরকার যা চাচ্ছেন, যেভাবে নির্বাচন চাচ্ছেন সেভাবে নির্বাচন করতে তাহলে কোনো মহল বাধা দিচ্ছে, তাহলে বর্তমান সরকারের এটা দায় নিতে হবে। বর্তমান সরকারকে এটা দায় নিতে হবে যে আপনি বলছেন আপনার সরকার এক ধরনের কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী একটা বলবে, প্রধানমন্ত্রী একটা বলবে, আর থানার ওসি একজন বলবে, তারপর ওসির পরে সাব ইন্সপেক্টর আবার যে 70,000 টাকার অঙ্ক গুনবে, এটা চলতে পারে না। দিস ইজ নট
অ্যাকসেপ্টেবল, সোজা হিসাব। এটা অ্যাকসেপ্টেবল নয়, তাহলে নির্বাচন কমিশনেরও এখানে দায়িত্ব আছে। কিন্তু এখন আমি জানি না আপনার এই অনুষ্ঠান নির্বাচনের কমিশনের কেউ মনিটর করছে কিনা, কারণ মনিটর যদি করে থাকে তাহলে এই অভিযোগ তাদের নেওয়া উচিত এবং উনি তো লিখিত অভিযোগ দিলে এটা বিচার হওয়া উচিত। মনিটর করে এবং এই যে সোশ্যাল মিডিয়া জনাব আবুল কালাম আজাদ, 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। উনি শেষের লাইনটা বললেন যে দায়বর্তায় সরকারের উপর। না, এখানে যে জিনিসটা হচ্ছে এখন সরকারকে দায়িত্ব নিতে হবে। এখানে নির্বাচন কমিশনেই এখন সমস্ত প্রশাসন, পুলিশ প্রশাসন সব হচ্ছে নির্বাচন কমিশন উপর, এটা আমরা সবাই জানি। উনি সচিব, উনি নিজেও জানেন। সরকার যেই সাহায্য চাইবেন নির্বাচন কমিশন তার রুটিন ওয়ার্কটা করবেন, অন্য কোনো মেজর কোনো কাজ করবেন না। কারণ নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার পুলিশ কর্মকর্তাদের ডেকে, জেলা প্রশাসকদের ডেকে, রিটার্নিং অফিসার যারা সহকারী রিটার্নিং অফিসার সবাইকে কিন্তু বলে দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, এবং অন্যায় করা যাবে না, কারো উপর গ্রেপ্তার অন্যায়ভাবে করা হবে না। মাহবুব সাহেব যে এই অভিযোগগুলো করেছেন এবং উনি যে কথাটি বলেছেন যে সাথে সাথেই নির্বাচন কমিশনে হোক অথবা রিটার্নিং অফিসারের কাছে যেখানে যে অভিযোগগুলো আছে যদি না হয় তাহলে আপনি গণমাধ্যমে আসেন। আমাদের আজকে সময় শেষ। আমাদের আজকে মনির হোসেনকে উদ্ধার করার জন্য নোয়াখালী এবং ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে আমাদের নির্বাচনের মাঠ এবং নির্বাচনের প্রস্তুতি। আমরা আশা করব একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই কামনায় শেষ করছি আজকের সম্পাদকীয়। সঙ্গে থাকবেন, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।